সমানতায় আমরা প্রবেশ করতেছি। সমানতা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। জৈব যৌগের সমানতা দুই ভাগে ভাগ করা হয়, একটা গাঠনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। এটা হচ্ছে আমাদের গাঠনিক সমানতার সব কিছু এক পেজে। এই পেজ বুঝলে মোটামুটি পড়া শেষ। খেয়াল করো, চেইন সমানতা বা শিকল সমানতা একটু বোঝার চেষ্টা করো। আমি একে একেও বোঝাবো, সমস্যা নেই। 1 নম্বর উদাহরণ, আমরা হচ্ছে চেইন সমানতা দেখতেছি। চেইন সমানতা উদাহরণ হিসেবে আমরা C4H10 বা বিউটেনকে নিচ্ছি, CH3 CH2 CH2 CH3, এই হচ্ছে আমাদের বিউটেন। এই বিউটেনের এই কার্বনটাকে আমি আর মাথায় তুলে দিলাম, কি হয় CH2 CH3 CH, মাথার মধ্যে CH CH3। দেখো এই দুইটার মধ্যে আণবিক সংকেতে কোনো পার্থক্য আছে? এটাও দেখো 1 2 3 4 4 কার্বন এবং 10টা হাইড্রোজেন। এটাও দেখো 1 2 3 4 4 কার্বন 10টা হাইড্রোজেন। তার মানে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তার নাম হচ্ছে সমানতা। এবং দেখো এখানে মূল শিকলে 4টা কার্বন, এর নাম হচ্ছে বিউটেন। আর এখানে মূল শিকলে 3টা কার্বন 1 2 3, এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। তাহলে মূল শিকলে 3টা কার্বন, মূল শিকলে 4টা কার্বন, এরকম মূল শিকলে যে কার্বনের পার্থক্য থাকে তার নাম হচ্ছে শিকল সমাণু বা চেইন সমাণু। মূল শিকলে যে কার্বনের পার্থক্য হয় তার নাম হচ্ছে শিকল সমাণু বা চেইন সমাণু। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, 2 নাম্বার অবস্থান সমাণু। অবস্থান সমাণু মানে হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের কারণে যেই সমাণু দেখা যায়। কি বললাম? 2 নাম্বারটা কি বললাম? সবাইকে বুঝতেছো? একটু কমেন্ট করে জানাও তোমাদের অবস্থা কি। অবস্থান সমাণু খুবই ইজি বিষয়, খুবই ইজি বিষয়। আমি একটু বুঝাই বিষয়টা। CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এর নাম হচ্ছে 1 2 3 4, 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন, তাই বিউটিন 2। 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন, তাই নাম হচ্ছে বিউটিন 2। ঠিক আছে, এখন দেখো এই দ্বিবন্ধনটা যদি এখানে চলে আসে বা 1 নম্বরে নিয়ে আসি আমি, তাহলে CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3। তো খেয়াল করো সবাই, আমাদের এইখানে দেখো 4টা কার্বন এবং যেহেতু অ্যালকিন তাহলে মোট কয়টা হবে? 8টা হাইড্রোজেন। এখানেও দেখো আমাদের হচ্ছে 4টা কার্বন এবং 8টা হাইড্রোজেন, রাইট? দুইটার মধ্যে পার্থক্য কি? এর নাম বিউটিন 2, এর নাম বিউটিন 1 বা শুধু বিউটিন। এইখানে কার্যকরী মূলকটা হচ্ছে 1 নাম্বার কার্বনে, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে 2 নাম্বার কার্বনে। তাহলে কার্যকরী মূলকের অবস্থানের জন্য যে পার্থক্য তৈরি হয়েছে তার নাম হচ্ছে কার্যকরী অবস্থান সমানতা, নট কার্যকরী মূলক সমানতা, নট কার্যকরী মূলক সমানতা, তার নাম হচ্ছে অবস্থান সমানতা। ঠিক আছে, ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, অ্যালকোহলে যদি দেখি CH3 CH2 CH2 CH2OH, এর নাম হচ্ছে বিউটানল। বিউটানল। এখন আমি যদি এভাবে লিখি CH3 CH মাথার মধ্যে OH CH2 CH3, দুইটার তুমি আণবিক সংকেত দেখো সেম আসবে, বাট এটা হচ্ছে বিউটানল 2, কারণ 2 নাম্বার কার্বনে OH আছে। এটা হচ্ছে বিউটানল 2, বিউটানল 2। আর হচ্ছে বিউটানল 1 বা শুধু বিউটানল, বিউটানল 1 বা শুধু বিউটানল। এই হচ্ছে পড়াশোনা। কার্যকরীমূলক অবস্থান সমাণু কার্যকরীমূলকের অবস্থানের জন্য হয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এরপর আসা হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানুতা। আমরা এখন দেখব হচ্ছে কার্যকরীমূলক সমানুতা, যা অলরেডি আমাদের দেখা শেষ। কেমনে দেখা শেষ? দেখো, কার্যকরীমূলক সমানুতা, জাস্ট বিষয়গুলো বুঝো তাইলেই হবে। কার্যকরীমূলক সমানুতা আমরা ভাই বোন দেখছিলাম না? অ্যালকোহল, ইথার ভাই বোন দেখে আসছিলাম, কিন্তু যাদের আণবিক সংকেত এক। আমরা অ্যালকেনের সাপেক্ষে কিন্তু লিখছিলাম CnH2n+2
ও মনে পড়ে কিনা? তাহলে যে অ্যালকোহল এবং ইথারের কার্যকরী মূলকের সমানতা কিভাবে হয়? CH3CH2OH এর নাম হচ্ছে ইথানল, এর কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল। ইথার দেখো CH3OCH3, CH3OCH3, এই যে দেখো এইটা হচ্ছে C2H6O, এটাও হচ্ছে C2H6O, কোনো পার্থক্য নাই, জাস্ট গঠনের পার্থক্য। এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে অ্যালকোহল। একটা ইথার আর একটা হচ্ছে অ্যালকোহল, একটা ইথার একটা অ্যালকোহল, তার নাম কি? দুইটা কার্যকরীমূলক ভিন্ন না, তার নাম কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রেও সেম কথা। অ্যালডিহাইড CH3CH2CHO এর নাম হচ্ছে প্রোপানেল। অ্যালডিহাইড যেহেতু অ্যাল এর জন্য প্রোপানেল। CH3COCH3 এটা হচ্ছে কিটোনের প্রথম সদস্য, নাম হচ্ছে প্রোপানোন বা এসিটোন, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। তুমি যদি এদের আণবিক সংকেতটা লেখো C3H, এই দেখো 3 5 6, তাহলে হচ্ছে আমাদের 6 C3H6O, অ্যালকিনের যেটা দেখছিলাম তাই না, C3CnH2nO। এখানে দেখো সেম C3H6O। এগুলো হচ্ছে কার্যকরীমূলক সমাণু, পরস্পরের কার্যকরীমূলক সমাণু। আচ্ছা, আমি একটু কিছু কথাবার্তা বলবো, কিছু মোটিভেশনাল কথাবার্তা। আমি হচ্ছে দু একটা স্টুডেন্টকে চিনি, ঘাড় ব্যথা হয়ে গেছে দেখছো, টানা 1 ঘন্টা 43 মিনিট ধরে ক্লাস দিচ্ছি, নো রেস্ট। আচ্ছা খেয়াল করো, আমি কিছু স্টুডেন্টকে চিনি, পার্সোনালি চিনি কিছু স্টুডেন্ট, তারা হচ্ছে তোমার কলেজ লাইফ থেকেই জানে যে তার হচ্ছে প্রিপারেশন ভালো না, বা হচ্ছে সে শ্রম দেয় না, পরিশ্রম করে না, এবং সে খুব ভালো মতোই জানে যে তার কোন চ্যাপ্টারগুলোতে গ্যাপ। সে রক্ত চ্যাপ্টার পারে না, সে জৈব রসায়ন পারে না, সে পরিমাণগত রসায়ন পারে না, সে হচ্ছে মনে করো আধুনিক পদার্থবিজ্ঞান পারে না, তাপগতিবিদ্যা পারে না, কিন্তু এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার কথা হচ্ছে এখান থেকে কয়টা প্রশ্ন আসবে, যেগুলো পারে সেগুলোই বারবার পড়ে, সেগুলোই সে কোচিংয়ে ক্লাস করে। মানে এমন না যে কোনোটা প্রাইভেট ব্যাচে পড়ি, কোনোটা ভাইয়ার কাছে ক্লাস করি, ভাইয়া বেচির থেকে যেহেতু পড়ায়, সে ওই 20,000 টাকা কোচিংয়ে দৌড়ায়, যা সে পারে তা সে পড়ে প্রতিদিন। ধরো কোষ বিভাজন পারে, কোষ বিভাজন পড়ে, কোষ রসায়ন পারে না, কোষ রসায়ন পড়েও না, কোনো তার চুদবুদও নাই। এই টাইপের স্টুডেন্ট কখনোই চান্স পাবে না। হ্যাঁ, চান্স পাইতে পারে ওই যে তোমার হচ্ছে গুচ্ছতে পরীক্ষা দিয়া, আমি তাদেরকে ছোটো করতেছি না, বাট গুচ্ছতে পরীক্ষা দিয়া গণডাক পায় না, ওই গণডাকে চান্স পাইতে পারে, মানে ফেল করছে বাট একটা ভার্সিটি চলে আসছে, ওইখানে চান্স পাইতে পারে। বাট ভালো জায়গায় ভালো একটা কম্পিটিশন দিয়ে চান্স পাবে ওই যোগ্যতা তার কখনো হবে না, কারণ সে হচ্ছে তার গ্যাপের উপর কাজ করে নাই। তো তুমি কত মার্ক পাচ্ছ আজকে, বা তুমি কালকে কত মার্ক পাইছো, সেটা তোমার চান্স নির্ধারণ করবে না। নির্ধারণ করবে তুমি সেখান থেকে কি শিক্ষা নিয়ে কি ইমপ্রুভমেন্টটা করলা। তুমি আজকের পরীক্ষায় 50 থেকে 17 পাইছো, বাট এই 17 ছাড়া বাকি 33-এর উপর তুমি কি কাজ করলা, বাকি 33 কেন ভুল হয়েছে তুমি খুঁজে বের করলা কিনা, এবং তার উপর কন্টিনিউয়াসলি তুমি কাজ করলা কিনা, তার উপর ডিপেন্ড করে তুমি আদৌ চান্স পাবা কিনা। তুমি যদি বাকি 33 উপর কাজ করো, তুমি মনে করো 17টা পারছো, ওই 17টা নিয়ে বসে আসো, ওই 17টা পারছি, 17টা দেখলাম কোন 17টা পারছি, 33টা ভুল গেছে, এটা তুমি বই থেকে কারেকশন করলা না, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট তুমি করলা না, তাহলে তোমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। আর তুমি 33 উপর কাজ করলে একদিন 33 হয়ে যাবে 10, 5, 2, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যা দেখবা তোমার মার্ক চলে আসে 70-80 ঘরে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার বিষয়গুলো। এবং আমাকে দেখে কি কখনো আমার দেখে কি মনে হচ্ছে যে আমি স্কুল লাইফ থেকে অর্গানিক চ্যাম্প এই টাইপে মনে হচ্ছে না, যে ভাইয়া কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে ধরে ধরে চিত্রকে দেখা দিচ্ছে। স্কুল লাইফ থেকে অর্গানিকে মনে হয় অনেক বস ছিল, ভাইয়া মনে হয় স্কুলে সবচেয়ে ভালো অর্গানিক কেমিস্ট্রি পারতো। আমার স্কুল থেকে একমাত্র আমি মেডিকেলে চান্স পাইছি, পাবলিক ভার্সিটিতে আমি সবচেয়ে উপরে চান্স পাইছি। তাহলে কি মনে হয় যে আমার স্কুলে সবচেয়ে বেশি অর্গানিক কেমিস্ট্রি আমি পারতাম? একটা ইয়া বলি, একটা হচ্ছে কি বলে এটাকে, গোপন কথা বলি, আমি স্কুলে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করছিলাম। আমি 9-10-এ এসএসসি পরীক্ষা দিছি অর্গানিক কেমিস্ট্রি ছাড়া, অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করছি। এই ব্যক্তি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে আজকে তোমার অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে। এইভাবে কলেজ লাইফে সব কিছু ইম্প্রুভমেন্ট করছি, খুঁজে খুঁজে বের করছি আমার কোন জায়গায় গ্যাপ, আমার কেমিস্ট্রি কোন টপিকে গ্যাপ, কি আমি পারি না, কোনটা আমি স্কুলে স্কিপ করছি, কোনটা বেসিক নাই, ইউটিউবে সার্চ দিয়া স্কুলে কলেজে টিচারদের পিছনে ঘুরা বেসিক সব ক্লিয়ার করছি। আজকে তোমাদের হচ্ছে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে বিষয়গুলো বেসিক ডেভেলপ করা, গ্যাপের উপর কাজ করা,
এইটা ইম্পর্টেন্ট তোমার চান্স পাওয়ার জন্য। এটা ইম্পর্টেন্ট না তুমি তুমি কতটুকু জানো বা কতটুকু পারো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য একদম 100% জানতে হয় না। দেখো তোমার যে কয়টা পরীক্ষা 100 মার্কের পরীক্ষা থেকে ইন্ডিয়ার মতো 90% পাইতে হবে। ইন্ডিয়া যায় দেখো 90% পাইলেও চান্স হয় না, ও 99, 98, 97 এগুলোর মধ্যে সিট শেষ হয়ে যায় সরকারি মেডিকেলে। তো তোমার 100% জানার দরকার নাই, বাট যা জানো তা তুমি ভালো মতো জানার চেষ্টা করো। বুঝতে পারছো কথা কি বললাম? এ হচ্ছে কথাবার্তা। ওকে, তাহলে আমরা এরপরে দেখো যাচ্ছি হচ্ছে ম্যাটামারিজম এবং টটোমারিজমের ক্ষেত্রে। তো একটা জিনিস খেয়াল করো, টটোমারিজম, টোটো কোম্পানি। টটোমারিজম মানে হচ্ছে টোটো কোম্পানি। জাস্ট একটা উদাহরণ দিব, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একটা উদাহরণ দিব, 4 নাম্বার। টটোমারিজম, টটোমারিজম মানে টোটো কোম্পানি। টোটো কোম্পানি মানে কি? যার কোনো কাজ কাম নাই, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। টোটো কোম্পানি মানে সারাদিন ঘুরে বেড়ায়, মানে সে হচ্ছে গতিশীল। সারাদিন ঘুরে বেড়ায় মানে সে হচ্ছে গতিশীল। এই টটোমারিজমকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানতা। কি বলা হয়? গতিশীল কার্যকরীমূলক সমানতা। কেন? একটা উদাহরণ দিই। CH3COCH3 এটা একটা কিটোন, নাম হচ্ছে প্রোপানন। এইখানে দেখতেছো যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন নিয়ে নিল এবং এই কার্বনের একটা হাত খালি হবে, যেহেতু এই অক্সিজেন একটা হাত ভাঙলেই হচ্ছে হাতটা খালি হবে, এখানে হাইড্রোজেন আসবে। এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। এই দুইটা হাত মিলে কি হবে? CH3 তো CH3 মতোই থাকবে, সমস্যা নাই। এই কার্বন থাকবে তার মতো, অক্সিজেনের সাথে একটা OH আসবে এবং এই যে এই হাত এবং এই হাত মিলে এখানে দ্বিবন্ধন করবে। তো দেখো এখানে একই সাথে অ্যালকোহল, একই সাথে অ্যালকিন, এটাকে বলা হয় ইনল। ইনল যৌগ, অ্যালকিন প্লাস অল, ইনল। আগে ছিল কিটন, এখন হয়ে গেল ইনল। এই জন্য এই সমানুতাকে বলা হয় কিটো ইনল সমাণু। কিটো ইনল সমাণু। যেহেতু এর কার্যকরীমূলক কিটোন থেকে পরিবর্তন হয়ে ইনল হয়ে গেল, তাইকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমাণু। এবং দেখো দুইটার মধ্যে কিসের পার্থক্য? কার্যকরীমূলকের পার্থক্য। তাই এটাকে বলা হয় বিশেষ ধরনের কার্যকরীমূলক সমাণু। বিশেষ, আমরা জানি কার্যকরীমূলক যখন চেঞ্জ হয়ে যায় বা কার্যকরীমূলকের যখন পার্থক্য দেখা যায় তার নাম কি বলে? কার্যকরীমূলক সমাণু। তাই এটাকে বলা হয় বিশেষ ধরনের কার্যকরীমূলক সমাণু। কথা ক্লিয়ার? এ হচ্ছে টটোমারিজমের যা আলোচনা আছে, এ হচ্ছে টটোমারিজমের যা আলোচনা আছে। ঠিক আছে, এ হচ্ছে কথাবার্তা। এরপরে আসো হচ্ছে আমাদের ম্যাটামারিজমে। খেয়াল করো, ম্যাটামারিজমকে বলা হয় দ্বিযোজী যে কার্যকরীমূলকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায়। দ্বিযোজী কার্যকরীমূলক কে কে আছে? ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন। আমি একটু এই বিষয়টা বুঝাই, তাহলে ভালো বুঝবা, না বুঝাইলে বুঝবা না আগামাথা। সবাই একটু খেয়াল করো, আমরা পড়তেছি এখন ম্যাটামারিজম। যেই 4টা বুঝাইলাম, দেখো তো কোনো সমস্যা আছে কিনা। টটোমারিজম পড়ার ক্ষেত্রে কিছু টপিক আছে বইয়ের মধ্যে, যেমন আলফা কার্বন, আলফা হাইড্রোজেন, সেগুলো হচ্ছে আমি আলাদা লেকচারে পড়াবো। যখন হচ্ছে তোমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ক্যানেজেল বিক্রিয়া পড়াবো, সেখানে হচ্ছে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন বিষয়টা ক্লিয়ার হবে। আপাতত তাই এখানে আমি কিছু দেখাইলাম না। আচ্ছা দেখো, ম্যাটামারিজম এটা বলা হয় যারা হচ্ছে দ্বিযোজী কার্যকরীমূলক। দ্বিযোজী, যার দুইটা হাত, যার দুইটা হাত। দেখো ইথার, COC, লাল কালার দিয়ে হাত দেখাচ্ছি।
একটা হাত খালি, একটা হাত খালি, এ হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক। এরপর যদি বলি সেকেন্ডারি অ্যামিন, আমি একটু বই থেকে দেখাই দিয়ে আসি যে আমাদের উদাহরণগুলি কষাই দিয়ে মনে রাখা যায়। কষাই দিয়ে মনে রাখা যায় যে কতে হচ্ছে তোমার কিটোন, শতে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, ইতে হচ্ছে ইথার। কষাই দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? তো আমি একটু এখন এগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কোনটা দিয়ে কিভাবে হয়। কষাইয়ের কতে কি ছিল? কিটোন। কিটোনে কিভাবে দুইটা হাত, সি ডাবল বন্ড ও, দুই হাত খালি, এটা হচ্ছে কিটোন। সেকেন্ডারি অ্যামিনের বিষয়টা কি? সেকেন্ডারি অ্যামিনের বিষয়টা কি? দেখো, অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, এক হাত খালি। যদি এমন হয় যে নাইট্রোজেনের দুই হাত খালি, তার নাম হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। যদি তিন হাত খালি থাকতো, একটা হাইড্রোজেন দিয়ে চলে যাইতো, এর নাম হয়তো টার্সিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। কিন্তু যদি দুই হাত খালি থাকে, তার নাম হবে সেকেন্ডারি অ্যামিন। বুঝতে পারছো? এই যে দুই হাত খালি, ও বিষ্ণু ক্লাসে আসছে। এই বিষ্ণু কি অবস্থা? এই যে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের স্টুডেন্ট পাই গেছি আমরা। ফাহমিদা হচ্ছে ঢাকা সিটি কলেজ মিলে গেছে, তাই তো? ওকে, দেখো সবাই, এই যে কার্যকরী মূলকের দুই পাশে বিভিন্ন মূলক বসতে পারবে, CH3, C2H5। তো কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য এই মেটামারিজমটা দেখা যায়। বুঝতে পারছো? মানে কার্যকরী মূলকটার অবস্থান এক এক যৌগ এক এক জায়গায়, কার্যকরী মূলকের অবস্থান এক এক যৌগে এক এক জায়গায়। যেমন খেয়াল করো, এখানে খেয়াল করো, কার্যকরী মূলক অবস্থান কি? এইখানে বাম পাশে একটা কার্বন, ডান পাশে 3টা কার্বন। আর এটার মধ্যে কার্যকরী মূলক অবস্থান মাঝখানে, বাম পাশে 2টা কার্বন, ডান পাশে 2টা কার্বন। তাহলে বলতে পারি না এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অবস্থান সমানতা। বিশেষ ধরনের অবস্থান সমানতা, একটার মধ্যে বাম পাশে, একটার মধ্যে মাঝখানে, অবস্থানটা ভিন্ন। তাহলে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নর জন্য যে সমানতা, তার নাম হচ্ছে মেটামারিজম। কথা ক্লিয়ার? তাহলে এই যে উদাহরণগুলো আমরা বুঝতে পারলাম যে কোনটাতে কি দেখা যায়, অন্তত বুঝতে পারছি। বুঝলে এখন চিনতে পারবো। এই চারটা খেয়াল করো, বিভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের সমাণু সংখ্যা। ঠিক আছে? ওকে, আমাদের এখান থেকে সবগুলা মুখস্থ করতে হবে না। কি কি মুখস্থ করতে হবে আমি মার্ক করে দিচ্ছি। একটু এই যে 4, 5, 6, 7, এইটা একটু টেকনিক্যালি মনে রাখা যায়। দেখো, এই যে অ্যালকেনের প্রথম তিনটা সদস্য কি কি আছে? ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন। এই তিনজনের কোনো কার্যকরী মূলক নাই, কোনো সমাণু নাই। 1 থেকে 3 কোনো সমাণু নাই। 4-এর জন্য 2, মানে 2 মাইনাস করলাম। সেম কথা 5-এর জন্য 2 মাইনাস করবা, 5-এর জন্য 3। এরপর আস্তে আস্তে বাড়বে, 6-এর জন্য 5, 7-এর জন্য 9। এইভাবে মুখস্থ করবা। 4 থেকে 2 মাইনাস, 5 থেকে 2 মাইনাস, 2, 3, 6-এর জন্য 5, 7-এর জন্য 9। অ্যালকিন খেয়াল করো, 3-এর থেকে 1 মাইনাস করবা, 2। 4-এর থেকে 1 মাইনাস করবা, 3। আর 5-এর মধ্যে 1 যোগ, 6। বিশেষ করে দেখো, এখানে দেখো আমাদের 5-এর জন্য কত ছিল? 3, এখানে 5-এর জন্য হচ্ছে 6। এই জায়গাটা মনে রাখবা। এইখানে দেখো 4 থেকে 2 মাইনাস করো, 2। 5 থেকে 2 মাইনাস করো, 3। তাহলে দেখো বিষয়টা আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যালকেন আর অ্যালকাইন দুইটার মধ্যেই 4 আর 5-এর মধ্যে 2 মাইনাস করলেই পাওয়া যায়। আর অ্যালকিন 1 মাইনাস করতে হয়। কয়েকদিন প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যালকোহল ও ইথার থেকে এই দুইটা প্রশ্ন আসে 2 আর 3-এর জন্য। C3H8O কয়টি সমাণু? 3টি সমাণু, এভাবে প্রশ্ন আসে। C4H10O এভাবে প্রশ্ন আসে। 7টা আসে না, 3টা আসে, এটা বেশি আসে। একই কথা অ্যালডিহাইড কিটোনের জন্য। দেখো, তুমি কিন্তু চাইলে করে বের করতে পারবা পরীক্ষার হলে বসে যে এর কয়টা সমাণু সম্ভব, তুমি হচ্ছে সবগুলো পার্থক্য করে বের করতে পারো। বাট টাইম ইজ নট ইন ইউর হ্যান্ড, তোমার হাতে সময় নাই। 1 ঘন্টা পরীক্ষা হলে বের করতে পারবা না। ঠিক আছে? এরপরে এই 3 আর 4-এর প্রশ্নটা আসে।
C3H6 ও অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে 4টি, এটা সবচেয়ে বেশি আসে, 4টা মাঝে মাঝে আসে। জৈব অ্যাসিডেরটা এই 3-এর বেলায় দেখো 2টি আর 4-এর বেলায় 4টি, যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো মনে রাখতে হবে এবং টেকনিক দিয়ে দিচ্ছি কিছুর মধ্যে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছে এখানে, খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভাইয়া ক্লাসগুলো আটকে আসতেছে, এর মধ্যে হওয়ার কথা না, আটকে যাওয়ার তো কথা না, ঠিকই তো আছে ক্লাস, ঠিক আছে না? আমার এখানে সব ঠিক আছে তো, নেট নেট সব ঠিক আছে তো, কোনো প্রবলেম তো দেখতেছি না। আমার এখানে কোনো প্রবলেম দেখতেছি না, সব ঠিক আছে। দেখো তোমাদের সব ঠিক আছে কিনা, ক্লাস ওকে? হ্যাঁ ক্লাস ওকে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কবির স্যারের এমসিকিউ আছে, দেখতেছো কবির স্যারের রেফারেন্স বই। আমাদের ক্লাসের খুব বেশি বাকি নেই, আর 10 থেকে 15 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করো, বেনজিনের যে জাতক এগুলো সমাণু, বেনজিনের যদি 2টা হাইড্রোজেনের স্থলে 2টি একযোজী প্রতিস্থাপক থাকে তাহলে বেনজিনের ডাই জাতক গঠিত হয়। এই ক্ষেত্রে 3টি সমাণু পাওয়া যায়, বেশি একটু বুঝাই আমি। মনে করা হচ্ছে এটা বেনজিন, ঠিক আছে? এই বেনজিনের মধ্যে এখানে হচ্ছে ক্লোরিন দিলাম, এখানে হচ্ছে মনে করো আমি অন্য যে কোনো মনে করো ক্লোরিনই দিলাম। এই ক্লোরিনকে যদি আমি এটা সাপেক্ষে যদি এটাকে বলি তাহলে অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন। তাহলে অর্থ সমাণু, প্যারা সমাণু, মেটা সমাণু, 2টা প্রতিস্থাপক যদি থাকে কোনো বেনজিনে তাহলে 3টা সমাণু পাওয়া যায়, অর্থ, মেটা, প্যারা। এখান থেকে প্রশ্ন আসছিল একটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2004 সালে, C6H4Cl2। C6H4 মানে বুঝছো, এই যে এই সংকেতটাই আমি যেটা আঁকছি, এই সংকেতটাই হচ্ছে এইটা C6H4Cl2, কারণ বেনজিন এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে। কয়টি সমাণু সম্ভব? 3টি সমাণু সম্ভব, যেহেতু 2টি প্রতিস্থাপক, 3টি সমাণু সম্ভব। এখন মনে করো 2টা প্রতিস্থাপক না থেকে প্রতিস্থাপকের সংখ্যা বেড়ে গেল, প্রতিস্থাপক হয়ে গেল 3 বা ততোধিক, তখন কিন্তু সংখ্যা ভিন্ন হবে। যদি ট্রাই জাতক থাকে মানে 3টা প্রতিস্থাপক থাকে তখন কি হবে? 3টা প্রতিস্থাপক যদি একই হয়, মনে করো 3টাই ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, 3টা প্রতিস্থাপক যদি একই হয় তখন 3টা সমান। 3টার মধ্যে 2টা একই, আরেকটা ভিন্ন, মনে করো ক্লোরিন ক্লোরিন, আরেকটা মনে করো হচ্ছে ব্রোমিন। 3টার মধ্যে 2টা একই, একটা ভিন্ন, তখন 6টা সমান। 3 দুগুণে 6, 2টা কি না, 3 দুগুণে 6। আর যদি 3টার 3টাই ভিন্ন হয়, 3টার 3টাই ভিন্ন, মনে করো ক্লোরিন ব্রোমিন, আবার মনে করো মিথাইল চলে আসলো, CH3 চলে আসলো, তখন কি 10টা সমান। এই বিষয়গুলো পরীক্ষায় ভার্সিটিতে খুব বেশি আসে, ভার্সিটিতে খুব বেশি আসে, ঠিক আছে? মেডিকেলও যে কোনো সময় চলে আসতে পারে, দেখো ডেন্টালের প্রশ্ন আসছিল। ওকে, জ্যামিতিক সমানতায় আমরা প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসের একদম শেষ পার্ট, আলোক সমানতা বা হচ্ছে স্টেরিও সমানতা, ঠিক আছে? তো এখানে দেখো জ্যামিতিক সমানতা 2টা শর্ত বলা আছে। সাধারণত ABC ডাবল বন্ড CAB বা ABC মানে যে কার্বন, CAD সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ, কি বুঝাইছে আমি একটু বুঝাই। অ্যালকিনগুলা দেখতে এরকম, CH2 ডাবল বন্ড CH2, এইটার মধ্যে হাইড্রোজেনগুলোকে আমরা প্রতিস্থাপন করতেছি। কি দ্বারা প্রতিস্থাপন করতেছি? হ্যালোজেন, মিথাইল, অন্য যে কাউকে দ্বারা। খেয়াল করো সবাই, যৌগটা মনে করো এরকম, কার্বন ডাবল বন্ড কার্বন, এক হাতে হচ্ছে ক্লোরিন, আরেক হাতে মনে করো ক্লোরিন, আরেক হাতে CH3, আরেক হাতে CH3। তাহলে আমি কি বলতে পারি? কার্বন ক্লোরিন CH3 ডাবল বন্ড কার্বন ক্লোরিন CH3, এটা A, এটা B, এটা A, এটা B, তার মানে CAB ডাবল বন্ড CAB। এই টাইপের যেগুলো তারা জ্যামিতিক সমানতা দেখাবে। আরও একটা আছে, মনে করো এই জায়গায় ক্লোরিন না থেকে, এই জায়গায় মনে করো ক্লোরিন না থেকে ব্রোমিন,
ব্রোমিন CH3 ডাবল বন্ড ক্লোরিন CH3। মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে D। তখনও সেটা সমানতা দেখাবে, সমস্যা নাই। খেয়াল করো, C এক হাতে হচ্ছে AB ডাবল বন্ড C, আরেক হাতে হচ্ছে এই যেটা কি BD, অথবা আরেক হাতে AD। মানে যে কোনো দুইটা কমন থাকলেই হবে, যে কোনো দুইটা। এই দুটো কমন আছে তো, CH3 কমন আছে তো, তাইলেই হবে। বাকিটা এখানে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। CH3 কমন আছে তো, বাকিগুলো যা থাকুক সমস্যা নাই। এটা কি বলছে? CAB বুঝতে পারছো? এবং চাক্রিক যৌগসমূহ যাদের মধ্যে হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। মুক্ত ঘূর্ণন সম্ভব নয় বিষয়টা কি? আমি যদি বলি এটা হচ্ছে অ্যালকেন, এই অ্যালকেন যৌগকে তুমি সহজেই ঘুরায় ফেলা অনেক কিছু করতে পারবা, তাই না? যৌগ ঘুরে যাবে। বাট এটা হচ্ছে মনে করো একটা অ্যালকিন, তুমি যদি ঘুরাইতে চাও না বাইকা ভাঙ্গা যাবে। দেখছো, আমরা কিন্তু ঘুরাইতে পারতেছি না, ভাঙ্গা যাচ্ছে। এটাকে তো এমনি ঘুরে ফেলে অনেক কিছু করা যায়, বাট এটাকে ঘোরানো যাবে না, মাঝখানে ভাঙ্গা যাবে, দ্বিবন্ধনটা ভেঙে যায়। এটাকে বলা হয় চাক্রিক যে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ। এবং এটাকে অবশ্যই মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। ক্লাস আটকে যাচ্ছে, ক্লাস তো আটকায় না, ক্লাস ঠিক আছে। আমার ক্লাস একদম ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার ক্লাস, ক্রিস্টাল ক্লিয়ার। ক্লাসে কোনো সমস্যা নেই। তোমার নেট সমস্যা, ক্লাসে সমস্যা নেই। খেয়াল করো, এই যে জ্যামিতিক সমাণু, আমি একটা নর্মাল যৌগ দিই CH3Cl Br ডাবল বন্ড, সরি CH3 কেন, C ডাবল বন্ড Cl Br। খেয়াল করো, এখানে একই টাইপের মূলকগুলো একই দিকে আছে, তাই একই টাইপের একই দিকে থাকলে তার নাম হচ্ছে সিস সমাণু। তার নাম কি? সিস সমাণু। আবার দেখো, যদি উল্টা দিকে থাকে, তার নাম হবে এরকম। যদি উল্টা দিকে থাকে তার নাম হবে ট্রান্স সমাণু। এই সিস আর ট্রান্সের কিছু পার্থক্য আছে, সিস এবং ট্রান্স। মনে রাখবা, এই সিস যেটা, এর গোসু কম। কি কম? সিসের কি কম? সিসের হচ্ছে গোসু কম। গোসু মানে কি? গোসু মানে হচ্ছে গলনাঙ্ক এবং সুস্থিতি কম, আর বাকি সব কিছু তার বেশি। গোসু বাদে বাকি সব কিছু বেশি। তাহলে ট্রান্সের গোসু বেশি, বাকি সব কম। শেষ। অ্যাসিড অ্যানহাইড্রাইড কে গঠন করে? সিস সমাণু গঠন করে, ট্রান্স সমাণু গঠন করে না, তবে উচ্চ তাপমাত্রায় গঠন করতে পারে। জাস্ট জেনে রাখলা, ঠিক আছে? আর কিছু বুঝতে হবে না। এরপর আমরা যাব হচ্ছে একটা ছোট্ট প্রশ্নে। তোমরা একটু আমাকে বলো যে এতক্ষণ সমানুত্তর মধ্যে যা যা পড়ছি তার উপর আমি কিছু প্রশ্ন করব তোমাদের। তোমরা একটু আমাকে বলো, C3H6O কোন ধরনের সমানুতা দেখাবে? উত্তর করো। তারপর বলো C2H2X2 এর কয়টি সমাণু? এতক্ষণ যা কিছু পড়াইছি তার উপর ভিত্তি করে প্রশ্ন। C3H6O কোন ধরনের সমানুতা দেখাবে? এই আমি যৌগের নাম জিজ্ঞেস করি নাই সাইমা, জিজ্ঞেস করছি কোন ধরনের সমানুতা দেখাবে, এবং C2H2X2 এর কয়টি সমাণু? জয়িতা বলছে 1 নম্বর হচ্ছে কার্যকরীমূলক সমানুতা দেখাবে। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন কার্যকরীমূলক সমানুতা দেখায়। 2 নম্বরটা বলো, C2H2X2 এর কয়টি সমাণু? এটা একটা ভার্সিটির প্রশ্ন, এটা হচ্ছে একটা ভার্সিটির প্রশ্ন। ঠিক আছে? বলো 2 নম্বরটা আনসার করো। 2 নম্বরটা আনসার করো। আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য কত কিছু ঘাটাঘাটি করি, দেখবা? তোমাদের দেখানো দরকার, তো তোমরা বুঝবা। আফসানা আয়েশা লিখছে 2টা সমাণু, রিনা লিখছে 3টা সমাণু। 3টা সমাণু কি কি রিনা? সাইমা বলছে সেকেন্ডটা 2টা মেবি। মেবি কেন?
শিওরলি বলো। আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য কয়টা বই ঘাটাঘাটি করি এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তোমরা জানো আমার হচ্ছে ভার্সিটি কেমিস্ট্রি ব্যাচ থাকে, তো সেই ভার্সিটি কেমিস্ট্রি ব্যাচে হচ্ছে আমি এটা পড়াই, কেমিস্ট্রি প্লাস। ঠিক আছে, তো এই কেমিস্ট্রি প্লাসের মধ্যে হচ্ছে যত ভার্সিটির প্রশ্ন আছে কেমিস্ট্রি সব আছে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমার আলহামদুলিল্লাহ তোমাদের অ্যানালাইসিস করে পড়ানো হয়। তো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলো খেয়াল রাখবা, ভার্সিটি সহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দুইটা, সবাই কনফিডেন্টলি বলতেছে দুইটা, কেন খেয়াল করো। C2H2X2 মানে কি জানো? এই দেখো C2H2X2, খেয়াল করছো? মানে এটা জ্যামিতিক সমাণু বুঝাইছি। কি সমাণু বুঝাইছি? জ্যামিতিক সমাণু বুঝাইছি। মানে আমরা যে জ্যামিতিক সমাণু পড়ছি ওইখানে দুইটা কার্বন থাকে, দুইটা হাইড্রোজেন থাকে না, এই দুইটা হ্যালোজেন। এর একটা সমাণুর নাম হচ্ছে সিস সমাণু, আরেকটা সমাণুর নাম হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে এর যে কয়টি, উত্তর হচ্ছে দুইটি। কি কি? ভার্সিটি প্রশ্ন, কত ইজি প্রশ্ন না, অথচ পোলাপান চিন্তা করতে পারে না। সিস ট্রান্স পরীক্ষা হলে বসে চিন্তা করতে পারে না, এটা তো সমস্যা। সিস ট্রান্স ক্লিয়ার? ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে আলোক সমাণুর মধ্যে। আলোক সমাণুতার মধ্যে শর্ত আছে যে কাইরাল কার্বন থাকতে হবে। আলোক সমাণুতার শর্ত কই? ওমা, এখানে তো পেজ একটা ছিল, একটা পেজ মিসিং হয়ে গেছে। ঠিক আছে, আলোক সমাণুতার শর্ত হচ্ছে কেন বের করব হচ্ছে কিভাবে? কাইরাল কার্বন থাকতে হবে এবং পরস্পরের উপর অউপস্থাপনীয় হবে, মানে দর্পণ প্রতিবিম্ব হবে, অউপস্থাপনীয় হবে। ঠিক আছে, আমরা একটু পরে বুঝবা, এখন বোঝার দরকার নেই, আমি চিত্র আঁকবো। এখন এটা দেখো, কাইরাল কার্বনটা দেখো, যে কোনো যৌগে কাইরাল কার্বন কিভাবে বের করব। তো আমি এটা হচ্ছে একটু মজা করে পড়াই, তো তোমাদের ভাবির হাতে আমার আবারও মাইর খাইতে হইতে পারে, তো মাইর খাইলে হচ্ছে তোমাদের জন্য মাইর খাইতেছি। কাইরাল কার্বন মানে হচ্ছে যেই কার্বনের চারটা বউ। কাইরাল কার্বন মানে হচ্ছে যেই কার্বনের চারটা বউ। ঠিক আছে, কয়টা বউ? যে কার্বনের চারটা বউ। মনে করো এটা একটা কার্বন, একটা বউ, দুইটা বউ, তিনটা বউ, চারটা বউ, চার হাতে চারটা বউ, তার নাম হচ্ছে কাইরাল কার্বন। ঠিক আছে, তো এই কাইরাল কার্বন যদি থাকে তখন সেটা কি করবে? আলোক সমাণু দেখাবে। কি দেখাবে? ওই দেখো আমাদের তাকায় আছে রাগ করে। আচ্ছা, কি দেখাবে? আলোক সমাণু দেখাবে। ক্লাস শেষে দিয়ে মাইর খাই তাহলে কিন্তু তোমাদের দোষ। ঠিক আছে, ওকে। তো দেখো আলোক সমাণু, এই যে COOH, CH3OH হাইড্রোজেন চারটা, তোমাদের অনেক পরিচিত একটা সংকেত গ্লুকোজ, তাই না? গ্লুকোজ অনেক পরিচিত তোমাদের। CH2, প্রথমে হচ্ছে CHO, তারপর হচ্ছে CH2OH, তারপর হচ্ছে 3 নাম্বার কার্বনের ওয়েসটা বাম পাশে, কার্বন কার্বন 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার CH2OH, 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 এই যে তোমাদের গ্লুকোজের যে সংকেত এখানে দেখতে পারো যে তোমাদের হচ্ছে সরি CH2OH না CHOH। আচ্ছা, আমি ভালো মতোই আঁকি, সময় নিয়ে আঁকি, তোমাদের বুঝাই। দেখো আমাদের হচ্ছে CHOH, CHOH, তারপর হচ্ছে CHOH। ঠিক আছে, এই যে গ্লুকোজ 1 2 3 4 5 6, এর মধ্যে দেখবা যে 1 নাম্বার কার্বনের মধ্যে এই যে দুইটা হাত নিয়ে হচ্ছে অক্সিজেন আছে, তাই এটা কাইরাল হবে না। এটার মধ্যে দুইটা হাতে হাইড্রোজেন আছে, কাইরাল হবে না। এটা কাইরাল, এটা কাইরাল, এটা কাইরাল, এটা কাইরাল। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের যে হিসাব। এখানে কয়টা নাকি CH কয়টা দিলাম? এখানে মনে হয় CHOH হবে, লাস্টে CH2OH হবে। ঠিক আছে, মানে মোট কথা এখানে 4টা বের হবে। আমার মনে হয় গ্লুকোজের সংকেতটা ভুল হয়েছে, এটা তোমরা দেখে নিবা। গ্লুকোজের সংকেত সেখানে তোমাদের আমি একটা ছবি দিয়ে দিব, একটা ছবি অলরেডি আছে গ্রুপে, আমি দিয়ে দিব। এটা গ্লুকোজের সংকেতে 4টা কাইরাল কার্বন পাবা। আমার এই সংকেত ভুল হলে আমি দুঃখিত। ঠিক আছে, এখন আর কারেকশন করার মতো সময় নাই, তোমরা জাস্ট দেখবা যে গ্লুকোজের মধ্যে 4টা কাইরাল কার্বন।
তো এটা কি আলোক সমাণু দেখাবে। ফ্রুক্টোজের মধ্যে কয়টা কাইরাল কার্বন? ফ্রুক্টোজের মধ্যে 3টা কাইরাল কার্বন। ফ্রুক্টোজে 3টা কাইরাল কার্বন। এবং একটু পরে যখন আমরা আলোক সমাণুতে আরো ডিপতে যাব তখন দেখব যে সমাণু বের করে, আলোক সমাণু সংখ্যা বের করে কিভাবে? 2n দিয়ে। ঠিক আছে, তো এই যে আমরা গ্লুকোজে যে 4টা পাইলাম কাইরাল কার্বন, 2^4 দিয়ে গ্লুকোজের সমাণু পাবো 16টা। তারপরে এই যে ফ্রুক্টোজের 2^3 দিয়ে সমাণু পাবো 8টা। বুঝতে পারছো? এগুলো আমাদের একটু পরে শিখতে হবে। মোট কথা কাইরাল কার্বন কি চিনছো? মোট কথা কাইরাল কার্বন কি চিনছো? ঠিক আছে, ওকে। এখন বাকিগুলো আমি একটু দেখাই যে কিভাবে এই সংকেতগুলো বের করতে হয়। তুমি পরীক্ষায় বিভিন্ন অপশনে এই নামগুলো পাবা। টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো একটু পরেই আসে। সদৃশ অপ্রতিসম কার্বন যেগুলো, এগুলোর মধ্যে আসতেছি আমরা। টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের মধ্যে আমি এই চিত্রগুলো টাইকে দেখাই। ঠিক আছে, যে 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, যাতে তোমাদের অপশনগুলো থেকে বের করতে সুবিধা হয়। পরীক্ষায় এগুলোই থাকে, এই অপশনগুলোই পরীক্ষায় থাকে। 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক তার মানে 1, 2, 3, অ্যাসিড তাই COOH বসাই দিলাম। 2-ক্লোরো, এই দেখো ক্লোরো, 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। বাকি হাতগুলো হাইড্রোজেন দিতে হবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দিতে হবে। তো দেখো মাঝখানের যে কার্বনটা হাইড্রোজেন এবং এটা হচ্ছে হাইড্রোজেন, মাঝখানে কার্বন দেখো, এক হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, এক হাতে ক্লোরিন, এক হাতে CH3। ঠিক আছে, কাইরাল কার্বন। কয়টা কাইরাল কার্বন? একটা কাইরাল কার্বন। তাহলে এরকম আর কি কি উদাহরণ আছে আমরা একটু দেখি। আর কি কি উদাহরণ আছে? 1,1-ক্লোরোব্রোমোইথেন, 1,1-ক্লোরোব্রোমোইথেন। আচ্ছা, এটা সহজ বেশি, আমি হচ্ছে আর একটু টাফের দিকে এটা দেখাই। 2-ব্রোমো-3-ক্লোরোবিউটেন, এটা সহজ, এক নাম্বার শুধু বসায় দিলি শেষ। ইথেনের 1 নাম্বারে বসায় দিবা, বোঝা যায় সহজে। এটা দেখাই আমি, 2-ব্রোমো-3-ক্লোরোবিউটেন, 2-ক্লোরো-3-ব্রোমোবিউটেন, 2-ক্লোরো-3-ব্রোমোবিউটেন। খেয়াল করো, বিউটেন প্রথমেই দেখবা জিনিসটা কি, বিউটেন 4টা কার্বন বসাও। এবং যখন তুমি কাইরাল কার্বন বের করবা এরকম পাশাপাশি না দিয়া উপর নিচ দিবা, তাহলে যে বুঝতে সুবিধা হয় কোনটা আমাদের বেশি কোনটা আমাদের কম বোঝা যায়। 2-ক্লোরো, 2 নম্বরে ক্লোরিন দিলাম, 3-ব্রোমো, 3 নম্বরে ব্রোমিন দিলাম, বিউটেন। বাকি হাতে CH3 বসাও, হাইড্রোজেন বসাও, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। খেয়াল করে দেখো উপরেরটা তো বাদ, কারণ এখানে 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন একই হাতে, এটাও বাদ। এই কার্বনটা কাইরাল, কারণ এক হাতে CH3, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে Cl, আরেক হাতে এই পুরোটা। এইটাও কাইরাল, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ব্রোমিন, এক হাতে CH3, আরেক হাতে এই পুরোটা। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা? এখানে কাইরাল কার্বন 2টা, এখানে কাইরাল কার্বন 1টা। এভাবে বের করতে পারবা তো সবাই? যা শিখাচ্ছি পরীক্ষা হলে বের করতে পারবা তো? অনুসরণীয় MCQ অবশ্যই প্র্যাকটিস করবা যে পারতেছো কিনা আদৌ। ঠিক আছে, এখন আমরা আলোক সক্রিয় সমাণুর কিছু টার্ম সম্পর্কে জানবো এবং এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হবে। বুঝতে পারছো? আমরা এখন আলোক সক্রিয় সমাণু কিছু টার্ম সম্পর্কে দেখাবো এবং এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো প্রথমে এইখানে এনানশিওমার এর অপর নামটা আমরা দেখব। এনানশিওমর্ফ, অ্যান্টিমার বা অ্যান্টিপট। একই যৌগের আলোক সক্রিয় 2 সমাণুকে পরস্পরের এনানশিওমার বলে এবং তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। একই যৌগের 2 আলোক সক্রিয় সমাণু যারা দর্পণ প্রতিবিম্ব হয়। এখন তোমাদের একটা প্রশ্ন থাকবে, দর্পণ প্রতিবিম্ব মানে কি? আমি তোমাদের কাছ থেকে 5 মিনিট সময় চাচ্ছি এই বিষয়টা বোঝানোর জন্য। আমি তোমাদের প্রত্যেকের কাছে 5 মিনিট সময় চাচ্ছি এই বিষয়টা বোঝানোর জন্য। 5 মিনিট সময় দিবা, 5 মিনিট পরে দেখবা এনানশিওমার, ডায়াস্টেরিয়ামার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে ইনশাল্লাহ।
ঠিক আছে, ওকে। তো আমি প্রথমে একটা যৌগ দেখাবো তোমাদের, প্রথমে একটা যৌগ দেখাবো যেটা আমি একটু আগে আঁকছিলাম, কার্বন COOH। কাইরাল কার্বন বোঝানোর জন্য এই চিত্রটা দেখাইছিলাম। এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে মনে করো OH। এইখানে যদি আমি একটা আয়না রাখি বা দর্পণ রাখি কেমন দেখা যাবে দেখো তো। এই কার্বনটা মাঝখানে, হাইড্রোজেনটা এই পাশে চলে আসবে, আয়নার মধ্যে চিন্তা করো এই CH3 ওই পাশে, এই COOH উল্টায় যাবে এই পাশে, এই OH কি এরকম হয়ে যাবে। এইটা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এবং এটাকে যদি আমি ধরি এটা ডান দিকে ঘুরবে তাহলে এটা হচ্ছে D সমাণু, এবং আমি যদি ধরি যে এইটা বাম দিকে ঘুরবে তাহলে এটা হচ্ছে L সমাণু। এইটাকে বলা হয় যে আলোক সমাণু দুই ধরনের, D সমাণু এবং L সমাণু। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। অবশ্যই এটা কাইরাল কার্বন, কারণ কি চার হাতে চারটা ভিন্ন মূলক কাইরাল কার্বন। তুমি এইটাকে উঠায়া যদি এর উপরে বসাও, দেখো তুমি যদি এইটাকে উঠায়া এর উপরে বসাও দেখবা বসবে না। চিত্রকে যদি দেখাই, দেখো বসছে, বসছে কিনা দেখো তো, বসছে কিনা, বসছে, বসে নাই কিন্তু। দেখছো সেম জিনিসটা যখন এখানে বসাইছি, দেখছো কি হয়ে গেছে। এটাকে বলা হয় পরস্পরের উপর কি বলে সমাপাদিত হবে না, ঠিক আছে। এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এই বিষয়টা ক্লিয়ার কিনা। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং কাইরাল কার্বন থাকতে হবে, ওকে। তাহলে একটা জিনিস আমাদের গেল। এখন হচ্ছে যদি তুমি এনানসিওমার এবং ডায়াস্টেডিওমার বুঝতে চাও, একটা বড় চিত্র আমরা আঁকবো। সবাই একটু খেয়াল রাখবো, একটা বড় চিত্র আমরা আঁকবো। আমরা ক্লাসের শেষের দিকে আসি, সমস্যা নাই। একটা চিত্র থেকে চারটা চিত্র দেখাবো আমরা, সবাই মনোযোগ দিও। COOH, এখানে H, এখানে OH, এখানে H, এটা আরেকটা কার্বন Cl, তারপর হচ্ছে আমাদের CH3। এই যৌগটা সবাই একটু ভালো মতো দেখো, দুইটা কার্বন আছে, একটার মাথায় COOH আছে, এক হাতে Cl এক হাতে H, তার মানে এইটাও কাইরাল কার্বন এটাও কাইরাল কার্বন। কি বুঝলাম আমরা? এইটাও কাইরাল এটাও কাইরাল। আমি এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব আঁকতে চাচ্ছি, এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব আঁকতে চাচ্ছি। সেম এইটার দর্পণ প্রতিবিম্ব, মনোযোগ দিও সবাই, সেম এইটার দর্পণ প্রতিবিম্ব। তাহলে দুইটা কার্বন তার জায়গায় আছে, এই COOH উল্টায় যাবে, তাই না। এই কার্বনের মাথায় COOH উল্টায় গেল, এই OH চলে আসবে বামে, যেহেতু দর্পণ প্রতিবিম্ব। H চলে যাবে ডানে, এই Cl চলে যাবে ডানে, এই OH চলে আসবে বামে, রাইট। বুঝতে পারলাম? এই দুইটা যে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এখানে কোনো কনফিউশন আছে? এই দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কোনো কনফিউশন নাই, বুঝতে পারছি। এই দুইটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, রাইট। এখন আমি কি করলাম, এই যৌগটাকে সেম রেখে জাস্ট উপরের টুকু সেম রেখে নিচের টুকু জাস্ট দর্পণ প্রতিবিম্ব করলাম। এই যৌগটা নিচের টুকু দর্পণ প্রতিবিম্ব করে আঁকলাম, খেয়াল করো। COOH, উপরের টুকু সেম আছে, জাস্ট নিচের টুকু দর্পণ প্রতিবিম্ব করলাম, এরকম হইল, রাইট। তাহলে এইটার এটা অবশ্যই সেম যৌগ না, ভিন্ন যৌগ। এখন আমি এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব করতেছি, এই যৌগটা পুরোটার দর্পণ প্রতিবিম্ব করতেছি। দেখো কার্বন কার্বন সেম আছে, উপরে COOH চেঞ্জ হয়ে যাবে, ঘুরে গেল, OH বাম পাশে চলে আসলো, H ডান পাশে চলে গেল। এই চিত্রটা দিয়ে অনেক কিছু বুঝবা তুমি। Cl বামে চলে আসলো, H ডানে চলে গেল, CH3 নিচের বাম পাশে ছিল, ডানে চলে গেল। সবাই একটু খেয়াল করো, এটা যদি 1 নাম্বার হয়,
সবাই একটু খেয়াল করো, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সবাই দেখছো চিত্রগুলা? এখন একটু দেখো, এনানসিওমার, ডায়াস্টেরিওমার। একটা কথা লিখবো, দেখবা পড়া শেষ। এনানসিওমার, ডায়াস্টেরিওমার। এনানসিওমার পরস্পরের আলোক সমাণু এবং মিরর ইমেজ বা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। ডায়াস্টেরিওমার পরস্পরের আলোক সমাণু, ঠিক আছে, আলোক সমাণু। সমাণু মানে তো বুঝছো যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। এরা পরস্পরের আলোক সমাণু, কোনো সন্দেহ নাই, এরা পরস্পরের আলোক সমাণু, কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। দর্পণ প্রতিবিম্ব নয়। এনানসিওমার পরস্পর আলোক সমাণু, ডায়াস্টেরিওমার পরস্পর আলোক সমাণু। এ দর্পণ প্রতিবিম্ব, এ দর্পণ প্রতিবিম্ব নয়। এখন আসো, 1 এবং 3 পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, রাইট? এইটা যেমন, এটা ঠিক তার উল্টা। তাহলে 1 এবং 3 পরস্পরের এনানসিওমার, 2 এবং 4 পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, রাইট? এটা ঠিক, এটা রায় না। তাহলে 2 + 4 পরস্পরের এনানসিওমার, কিন্তু দেখো 1 এবং 2 পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু না। কেন? কারণ দেখো এটাও CSS জানে, এটা CSS জানে, তো তারা তো দর্পণ প্রতিবিম্ব হলো না। বাট তাদের আণবিক সংকেত এক। দেখো 2টা কার্বন, 4টা কার্বন, 4টা কার্বন, OH OH H H Cl Cl, তার মানে তাদের আণবিক সংকেত এক, বাট দর্পণ প্রতিবিম্ব না। তাহলে তারা আলোক সমাণু, তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। সেম এই দুইটাও পরস্পরের ডায়াস্টেরিওমার, এই দুইটাও পরস্পরের ডায়াস্টেরিওমার, এই দুইটাও পরস্পরের ডায়াস্টেরিওমার, আর এই দুইটা পরস্পর এনানসিওমার, এই দুইটা পরস্পর এনানসিওমার। এনানসিওমার হওয়ার জন্য তাদের কি হইতে হইছে? দর্পণ প্রতিবিম্ব হইতে হইছে। আর ডায়াস্টেরিওমার দর্পণ প্রতিবিম্ব নয়। আমাকে একটু সবাই কনফার্ম করো যে বুঝছো কিনা। একদম বেসিক থেকে যা যা লাগে সব বুঝাই দিচ্ছি। এনানসিওমার এবং ডায়াস্টেরিওমারে আর জীবনে প্যাচ লাগবে না ইনশাল্লাহ। এনানসিওমার হচ্ছে পরস্পরের আলোক সমাণু। কেমনে বুঝলাম আলোক সমাণু? কারা কার্বন আছে এবং আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। আর ডায়াস্টেরিওমার পরস্পর আলোক সমাণু, কেমনে বুঝলাম? আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, বাট দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে বুঝে ফেলছি আমরা। এই কথাগুলো এখানে লেখা আছে, আশা করি এখন পারবা, সমস্যা নেই। ডায়াস্টেরিওমার, এনানসিওমার যা যা কথাবার্তা আছে এখন পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, দেখো রেসিমিক মিশ্রণটা দেখো। 2টি সমমোলার এনানসিওমারের মিশ্রণকে, 2টি সমমোলার এনানসিওমারের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এনানসিওমার মিশ্রণ কেন? এই চিত্রটা দেখো, এটা হচ্ছে ডি সমাণু, এটা হচ্ছে এল সমাণু। এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাই আমি বলতে পারি যারা পরস্পর এনানসিওমার, বলতে পারি না ডি সমাণু বা এল সমাণু। তাহলে এই দুইটাকে যদি মিক্স করি, দেখো সে ঘোরাচ্ছে ডান দিকে আর সে ঘোরাচ্ছে বাম দিকে। এটা যদি হয় +2.24 ডিগ্রি, এটা হবে -2.24 ডিগ্রি। তো দুইটাকে যদি একসাথে মিক্স করি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তো মিক্স করলে সেটা হয়ে যায় আলোক সক্রিয় থাকে না, সেটা আলোক নিষ্ক্রিয়যোগ্য হয়ে যায়। দুইটা সমমোলার এনানসিওমারকে মিক্স করলে সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। তার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। তার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ বিষয়টা ক্লিয়ার? 2টি সমমোলার এনানসিওমারের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। কিন্তু দেখো যদি আমি 2টি ডায়াস্টেরিওমারকে মিক্স করি তখন কিন্তু রেসিমিক মিশ্রণ হবে না। কারণ কি? ডায়াস্টেরিওমার কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, ডায়াস্টেরিওমার কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, তাই না? তো মিক্স করলে কি লাভ নাই, একটা একটাকে ক্যান্সেল আউট করবে না। বাট এনানসিওমার যেহেতু দর্পণ প্রতিবিম্ব, একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে, 0 ডিগ্রি হয়ে যাবে, তখন সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। কথা ক্লিয়ার? সবাই জানো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? মেসোযৌগ কি?
মেসোযোগের ক্ষেত্রে বোঝার জন্য আমরা হচ্ছে টার্টারিক অ্যাসিডের উদাহরণটা দেখতে পারি, বা যে কোনো একটা আমি তোমাদের এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। আমাদের ক্লাসে আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে, সবাই একটু খেয়াল করো। এইখানে উপরে যা নিচে তা, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা তল, যেই তলে হচ্ছে দুইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রাইট? এবং এই যে মেসোযৌগ, এই মেসোযৌগগুলা এইটা যদি ডানে ঘুরে দেখা যাবে এটা ঘুরতেছে বামে, তাই না? তাই এটা আলোক নিষ্ক্রিয় হয়, মেসোযৌগগুলো আলোক নিষ্ক্রিয় হয়, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। যে কোনো পথে দুইটি অংশের গঠন একই রকম হলে তার প্রতিবিম্বের মতো লাগে, তখন তারা একটা একটা প্রশমিত করে, ক্যান্সেল আউট করে, আলোক নিষ্ক্রিয় হয়, একে বলা হয় মেসোযৌগ। এটা একটা সংকেত আছে 2 টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই 2, একটু পরে আমরা দেখবো সংকেতগুলো সব একসাথে। আর মেসো টার্টারিক অ্যাসিড হচ্ছে তার একটা উদাহরণ। টার্টারিক অ্যাসিডের মধ্যে এরকম সংকেত মেসোযৌগ পাওয়া যায়, ঠিক আছে? আলোক সমাণু সংখ্যার নির্ণয় একটিমাত্র কাইরাল কার্বনের যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার n ব্যবহার করব, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে যদি একটা থাকে তাহলে 2 টু দি পাওয়ার n মানে দুইটা আলোক সমাণু। দুটি ভিন্ন অসদৃশ কাইরাল কার্বনযুক্ত যৌগের ক্ষেত্রে একই কথা, 2 টু দি পাওয়ার n। এরকম যে 4টা ভিন্ন থাকে, 5টা ভিন্ন থাকে, সবগুলোর ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার বসাতে পারবো। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, আর 2 টু দি 4, তাহলে হচ্ছে 16টা সমাণু। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমি ক্লাস শেষে ছবিটা দিয়ে দিব ইনশাল্লাহ। ফ্রুক্টোজের ক্ষেত্রে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা। মানে যদি সদৃশ না হয়ে ভিন্ন হয়, অসদৃশ হয়। সদৃশ কোনটা? ওই চিত্রকে যেটা দেখালাম এটা হচ্ছে সদৃশ। এই দুইটা হচ্ছে তোমার সদৃশ কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, এইটাও কাইরাল কার্বন, বাট দুইটা সদৃশ কাইরাল কার্বন। এরকম যদি না হয় তার মানে মেসোযৌগ নাই, তার মানে 2 টু দি পাওয়ার n। আর যদি সদৃশ হয় তার মানে মেসোযৌগ আছে, সদৃশ হইলে মেসোযৌগ আছে, তাই একটা মাইনাস হয়, 2 টু দি পাওয়ার n-1 হয়, দুইটা যদি থাকে। আর 3টি অসদৃশ কাইরাল কার্বনের মধ্যে, 3টি অসদৃশের মধ্যে আমরা কি 2 টু দি পাওয়ার n 8টি, যেমন ফ্রুক্টোজ। 4টির মধ্যে 2 টু দি পাওয়ার n মানে 16টা গ্লুকোজ। রাইবোজের ক্ষেত্রেও 3টা থাকে। আর মেসোযৌগেরটা তো ওইটাকে দেখালাম, মেসোযৌগের মধ্যে লেখা ছিল, মেসোযৌগটা লেখা রাখো এখানে 2 টু দি পাওয়ার n-2 বাই 2। মেসো দেখো সব 2 2 2, মেসোর মধ্যে সব 2 2 2। তাহলে এই প্রশ্ন কয়েকটা আনসার করার মাধ্যমে আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। এই প্রশ্ন কয়েকটা আনসার করো। দাগানো বইয়ের উপর আলাদা ক্লাস কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। তোমাদের দাগানো বইটা মানে বই থেকে দাগানো কী কী অংশ পড়তে হবে, গাইডলাইন গ্রুপ, নোটিশ গ্রুপে দেবে একটা ভিডিও দেওয়া আছে, জৈব রসায়ন পড়ার উপায়, ওইখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, দাগানো বই দেখায় দিছে ওইখানে, রাইট? এই 4টা প্রশ্ন 5-6টা প্রশ্ন আনসার করো 1 2 3 4 5 6 দিয়ে, তাহলেই তোমাদের আজকের ক্লাস শেষ। বলো বলো বলো, আনসার করো সবাই। কোনটি কাঠামোগত সমানতার প্রকারভেদ নয়? আমরা জানি গাঠনিক সমানতা হচ্ছে এই 3টা, তাই না? স্টেরিও সমানতা গাঠনিক সমানতা আন্ডারে নয়। নিম্নের কোনটি কার্বনাইল যৌগের সমানতার সঠিক উদাহরণ নয়? তো তোমরা দেখো, আনসার করো। কোনটি অ্যালকোহলের সমানতা নয়? অ্যালকোহলে কোন কোন সমানতা দেখায়? অবশ্যই এখন চিন্তা করতে পারবা। C6H4Cl2 ক্লাসেই দেখায় দিছে এটা। বেনজিনের মধ্যে 2টা প্রতিস্থাপক থাকলে অর্থ, প্যারা এবং মেটা। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটি? কাইরাল কেন্দ্র বের করতে পারবা না চিত্র এঁকে? কোনটি কাঠামোগত সমান্তর নয়? আগের মতোই অবস্থান, কার্যকরী আর হচ্ছে কেন্দ্রীয় সমানতা। এটা হচ্ছে তোমার আগের বইগুলো থেকে প্রশ্ন করছে, তো এক্সট্রা নাম করে দিছে। আলোক সমানতা আমরা জানি যে কাঠামোগত সমানতার অংশ নয়, ঠিক আছে? ওকে, তাহলে পারবা তো ইনশাল্লাহ যেগুলো দিছি, এবং ক্লাসে স্লাইড দিয়ে দিব আমরা যা যা লিখছি সব কিছু সহ। ক্লাস কেমন লাগছে বলো, এবং যদি ক্লাস ভালো লাগে রেস্ট নিয়ে ফ্রি হয়ে ফেসবুকে এটা রিভিউ দিয়ে দিও কালকে ইনশাল্লাহ, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ক্লাসে। লিখা প্লাস নোট সব কিছু কি নোট করে পড়বো? যদি তোমার অর্গানিকে গ্যাপ থাকে তুমি নোট করে পড়বা। মুনিরা জিজ্ঞেস করছো নোট করে পড়বো কিনা, আমি যেগুলো লিখছি প্লাস এখানে আছে। যদি তোমার অর্গানিকে হিউজ গ্যাপ থাকে তাহলে তুমি এখন লিখে লিখে পড়বা, যাতে পরীক্ষার 2-3 দিন আগে তুমি রিভিশন দিতে পারো, বা পরীক্ষার দিন সকালে রিভিশন দিতে পারো। আর যদি মনে হয় যে না মোটামুটি ভালোই পারি, তাহলে নোট করার দরকার নেই, আমার এগুলো ফোন থেকে বা ল্যাপটপ থেকে পড়লেই এনাফ, ওকে? অথবা প্রিন্ট করে নিতে পারো চাইলে, আমি যেগুলো লিখছি সেগুলো চাইলে প্রিন্ট করে নিতে পারবা, ওকে? ঠিক আছে, ক্লাস ভালো লাগলে একজন লেখছে অনেক সুন্দর, থ্যাংক ইউ।
যদি ক্লাস ভালো লাগে অবশ্যই এটা রিভিউ দিয়ে দিও ফেসবুক গ্রুপে। ওকে, আসসালামু আলাইকুম।